যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিল ইসরায়েল। আগ্রাসন বন্ধ হলে পাল্টা হামলা নয় জানালো ইরান। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান ট্রাম্পের। 3CS এর বিচার অবশ্যই হতে হবে বললেন রিজভী। নির্বাচিত সরকার থাকলে মব এড়ানো সম্ভব হতো মন্তব্য মিন্টুর। আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে। আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে অভিযোগ পত্র দাখিল। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক জানালেন গভর্নর। গুগল পে আনুষ্ঠানিক উদ্বোধন। শ্রমিকদের ন্যায্য প্রাপ্য দিতে শিল্প মালিকদের প্রতি শ্রম ও উপদেষ্টার আহ্বান। 30 প্রতিষ্ঠান পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। করোনা ডেঙ্গুর সঙ্গে সিজনাল ফ্লু যুক্ত হওয়ায় মৃত্যুহার বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। এবং টেন্ডার ছাড়াই কাটা হলো কিডনি ইনস্টিটিউটের গাছ। প্রশাসনিক কর্মকর্তা ও উপপরিচালকের সিন্ডিকেটকে দায়ী থানায় মামলা। আমন্ত্রণ সংবাদ দুপুরে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব সান ওয়েডিং এর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। এ সময় বাণিজ্য বৈষম্য দূরীকরণ, আধুনিক প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তার আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী জনাব লিউ জিয়ানচাও এর সাথে অনুষ্ঠিত হয় আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা। উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয় বন্ধুত্বপূর্ণ পরিবেশে। চীনের পক্ষ থেকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানানো হয়েছে। পাশাপাশি তারা নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির পক্ষ থেকে কৃষি, শিল্প, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। CSC এর বিচার অবশ্যই হতে হবে জানিয়ে মবের পুনরাবৃত্তি যেন না হয় তা সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ফ্যাসিস্টের দোসর পুলিশ সদস্যরা আদালতে আসামিদের নিরাপত্তা দিচ্ছে না বলেও অভিযোগ তার। আর অনির্বাচিত সরকার থাকলে মবের সুযোগ তৈরি হয় বলে দাবি দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর। সাইফুল লিপনের প্রতিবেদন। নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, শেখ হাসিনার ইচ্ছামাফিক নির্বাচন করায় অবশ্যই রকিবুল হুদা, নুরুল হুদা ও কাজী আব্দুল আওয়ালের বিচার হতে হবে, তবে তা হতে হবে আইনসঙ্গতভাবে। মব সৃষ্টিতে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন রিজভী। আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানও জানান তিনি। এই সরকার জনগণের আন্দোলনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছামতো সরকার গঠনের সুযোগ দেবেন। এদিকে রাজধানীর উত্তরা রাজমপুরে 31 দফার গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক, কারণ মব জাস্টিস করে যারা মনে করে যে আমরা সরকার পালাই দিচ্ছি, সরকার পালাই গেছে আমাদের ভয়ে, তারাই এই মব জাস্টিস সৃষ্টি করতেছে। সংস্কার, বিচার, নির্বাচন নিয়ে বিতর্ক ছড়িয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। একটার জন্য একটা অপেক্ষা করার কোনো দরকার নাই। আমাদের ভিতরে অনেকে আছেন, বিভিন্ন দল হয়তো থাকতে পারে যে
আগে বিচার পরে সংস্কার, আগে সংস্কার পরে নির্বাচন, এগুলি সবই নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, এখন দেশেরও নেতৃত্ব দিচ্ছেন। এখন তিনি বাংলাদেশের একজন রাষ্ট্রীয় নেত্রী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক চার্জ গঠন 2 জুলাই। সেই সঙ্গে শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের মামলার চার্জ গঠন 1 জুলাই। এই মামলার পলাতক 2 আসামির পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল। সাবিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের নৃশংসতা সব মাত্রা ছাড়িয়ে যায় আশুলিয়ার 6 লাশ পোড়ানোর ঘটনা, যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা 6 জন শিক্ষার্থীকে পুলিশ সদস্যরা ভ্যানে তুলে পুড়িয়ে দেয়। জানা যায় সেখানে একজন জীবিতও ছিল। এই লাশ পুড়িয়ে ফেলার মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল্লাহ ইসলাম সহ 7 জনকে মঙ্গলবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, গত 19 জুন এই মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে তারা। প্রতিবেদন অনুযায়ী 16 জনের সম্পৃক্ততাও মিলেছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। নৃশংসতা প্রদর্শন করেছিল, তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত 19শে জুলাই পেয়েছি এবং 19শে জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন 1 জুলাই। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে টেস্ট কাউন্সিল নিয়োগের বিধান রয়েছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ার। Whoever is chosen to be or selected to be state counsel for any accused before this tribunal will have to meet certain criteria, will have to have sufficient experience and be in a position to properly and independently represent any accused before this tribunal. But that is a matter for the judges, is not a matter for the prosecution. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। 3 দফা দাবিতে ফের আন্দোলনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ অবস্থানে আন্দোলন করছে তারা। বিডিআর ষড়যন্ত্রে নিরাপরাধ চাকরিচ্যুত বাহিনীর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তিদান এবং স্বাধীন তদন্ত কমিশনের 2-এর ধারা বাতিলের দাবিতে রাজপথে আছেন বলে জানান আন্দোলনকারীরা। এর আগে 23 জুন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, বাহিনীর নাম পরিবর্তন সহ 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে বিডিআর কল্যাণ ঐক্য পরিষদ। ওই সময় শাহবাগ ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আলটিমেটাম নিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাদের। আপনারা কার ভয়ে ক্ষতিগ্রস্ত বিডিআর সাথে সাক্ষাৎ করছেন না, আমাদেরকে জানান, আমরা প্রতিরোধ করব ওই ভয়। আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি, আমাদের অধিকারের জন্য কথা বলছি। আমরা কোন রাজনৈতিক দলের হয়ে আমরা কথা বলছি না। আমরা যতটুকু চাবো ওনারা যেন আমাদের প্রতি সদয় হয়। আমরা ডিসিপ্লিন সৈনিক, কোনো অবস্থাতে আমরা ডিসিপ্লিন ভঙ্গ করব না, আইনের পরিপন্থী কোনো কাজ করব না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। চাকরি ফেরত পাওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বিডিআর সদস্যরা। এ নিয়ে জানাতে রাজধানীর জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আন্দোলনরত বিডিআর সদস্যরা কি বলছেন? ডানা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে সকাল থেকেই কিন্তু বিডিআর সদস্যরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান করছেন। যদিও এর আগে 2 দিন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন এবং সেখান থেকে আজকে কিন্তু এখানে এসেছেন এবং তারা যেটি দাবি করছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবরা এখন পর্যন্ত কোনো রকম আশ্বাস তাদেরকে দেয়নি, ফলে তারা আসলে আন্দোলন আরো দীর্ঘায়িত করতে যাচ্ছে, এমনকি কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং তারা কিন্তু এখন এই মুহূর্তে কিছুটা সংগঠিত হচ্ছে এবং তারা, আমরা যতটুকু জানতে পেরেছি, তারা হয়তো শাহবাগ মোড়ে অবস্থান নিতে পারে, এমনটাই কিন্তু
প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এবং তারা যে 3 দফা দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে, সে ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় কিন্তু তারা কঠোর কর্মসূচি দিবে এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়ে আসছিলেন গত 3 দিন ধরে। আমরা গত রোববার দেখেছিলাম যে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন এবং সেই স্মারকলিপি দেওয়ার সময় স্বরাষ্ট্র সচিব তাদেরকে আসলে কোনো রকম আশ্বস্ত করতে পারেনি এবং এর প্রেক্ষিতেই কিন্তু তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। এবং গতকালকে তারা অর্থাৎ সোমবারে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে বিকেলের দিকে তারা কিছুটা কর্মসূচি শিথিল করে এবং তারা এই যে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়, সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং তারা যে 3টি দাবি করছে, এর মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে বিডিআর সদস্য যারা 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড কিংবা বিদ্রোহের সময় যারা চাকরিচ্যুত হয়েছিল তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে, এটা কিন্তু তাদের প্রথম দাবি। এছাড়া যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিডিআর বিদ্রোহের যে তদন্ত কমিশন গঠন করেছে, সেই তদন্ত কমিশনের 2-এর ধারায় যে একটি ধারা যোগ করা হয়েছে, যেখানে পূর্ববর্তী যেসব বিচার হয়েছে এর বাহিরে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এমনটাই কিন্তু সেই ধারায় যুক্ত করা হয়েছে। তারা যেটি চাচ্ছেন যে পুরো বিচার প্রক্রিয়াকে আবার নতুন করে তদন্ত করতে হবে এবং যেসব বিচার ইতিমধ্যে হয়েছে সেই বিচারগুলোকে আগে তদন্তের মাধ্যমে বিচার করতে হবে এবং সেই দাবি কিন্তু তারা করছেন। এবং একই সাথে যারা এখন পর্যন্ত যেসব বিডিআর সদস্য জেলে বন্দী রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে, এটি কিন্তু তাদের তৃতীয় দাবি ছিল এবং তারা অবস্থান কর্মসূচি চালিয়ে দেবে যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় হচ্ছে, এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়ে রেখেছে। এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো তাদের এই কর্মসূচি আসলে কতটা এক্সটেন্ড হবে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তারা রমনা জোনের যে ডিসি তার কাছে গিয়েছেন এবং সেখানে স্মারকলিপি প্রদানের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, এতটাই আমরা জানতে পেরেছি। এটাই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি জানা। হাসান, ধন্যবাদ আপনাকে। চাকরি ফেরত পাওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বিডিআর সদস্যরা, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা করার তাই করা হচ্ছে, কোনোভাবেই তা আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে সফল হতেই হবে, টাকার আর অবমূল্যায়ন হতে না দেওয়ার কথাও জানান গভর্নর। শাহাদাত নিশাদের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। গুগলে মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো। ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত নিরাপদ পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। রাজধানীর এক হোটেলে গুগল পে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, ইতোমধ্যে 20টি ব্যাংকে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, আর জুলাই শেষে আরো 7টি ব্যাংকের নিরীক্ষা শেষ করা হবে। সুপারভিশন চালু করতে যাচ্ছি সামনে জানুয়ারি থেকে। এই জুলাই থেকেই 7টা ব্যাংকে আমরা ট্রায়াল রান শেষ করে ফেলবো। জুলাই ডিসেম্বরের মধ্যে 20টা ব্যাংক অলরেডি শেষ হয়েছে। এটাকে করতে হবে, which is forward looking। তো আমরা চেষ্টা করছি ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে, যাতে আগের মতো অবস্থায় আর কোনোদিন যেন আমাদের ব্যাংকিং খাত ফেরত না যায়। মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার ঘোষণা দেন গভর্নর। বলেন, টাকাকে কোনোভাবেই অবমূল্যায়িত হতে দেবেন না তিনি। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত না। স্পেকুলেটিভ প্রেসার, আমি যেটা আগেও বলেছি এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না। আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজার, নট আউটসাইড মার্কেট। এই সময় অনুষ্ঠানে উপস্থিত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সিজনাল ফ্লুর কারণে মৃত্যুর হার বাড়ছে, এজন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ। মঙ্গলবার করোনা, ডেঙ্গু, জ্বরের সাম্প্রতিক প্রবণতা নিয়ে আলোচনায় কথা বলেন তিনি। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শাহিনুল আলম বলেন, ডেঙ্গু এবং করোনার নতুন গাইডলাইন মেনে চললে মৃত্যুহার নিয়ন্ত্রণ সম্ভব। যারা পূর্বে বুস্টার ডোজ সহ ন্যূনতম 3 ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও খুব বেশি প্রভাব পড়বে না, তবে ঝুঁকি
তবে উচ্চ ঝুঁকি সম্পন্ন ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরিধান সহ নানা পরামর্শ দেন অধ্যাপক ডক্টর ফজলে রাব্বি চৌধুরী। সর্দি কাশি গলা ব্যথা, ইট ক্যান বি সিজনাল ফুল অলসো। তাহলে এই যে আমার তো অনেকগুলো ভাইরাল, রেসপিরেটরি ভাইরাল প্যানেল অনেকগুলো আমার ভাইরাস, যে কোনো একটা হতে পারে। সেই জন্য আমাদের অ্যাডভাইস হচ্ছে জ্বরের রোগী মাস্ক মাস্ক মাস্ক, মানে আমাদের ওই সেই আগের সেই যুগে আমাদের মাস্ক ম্যান্ডেটরি, আমাদের পার্সোনাল হাইজিন ম্যান্ডেটরি, সেটার দিকে আমরা জোর দিতে চাচ্ছি। 16টি খাতে 30টি কলকারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ সময় কারখানা মালিকদের যথাসময়ে শ্রমিকদের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। টেকসই ও বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে গ্রিন ফ্যাক্টরির অবদান তুলে ধরেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এনআই নাহিদের প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। মঙ্গলবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠান। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবছর 16টি খাতে 30টি কলকারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করে। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, উৎপাদন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এমন প্রতিযোগিতামূলক পরিবেশ আরো বেশি পরিবেশ বান্ধব কলকারখানাকে উৎসাহিত করবে। প্রতিটি প্রতিষ্ঠানে এমন একটি সংস্কৃতি গড়ে তোলা যেখানে উৎপাদনের প্রতিটি ধাপে থাকবে স্বচ্ছতা, নিরাপত্তা এবং পরিবেশ সচেতনতা। মালিক এবং শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে প্রতিষ্ঠান এগিয়ে যায় উল্লেখ করে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, যথাসময়ে শ্রমিকদের ন্যায্য প্রাপ্য দিতে হবে মালিকদের। ওয়ার্কার নিশ্চয়ই লোক আপনার করেন, তারা যাতে তাদের কোনো ধরনের যেটা আপনার তার পাওনা, যেটা তার প্রাপ্য, তাকে সেটা দেবেন। আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্ট যতটুকু সম্ভব পরিবর্তন করে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আসার জন্য, সেই জন্য আমি আপনাদের সবাই সহযোগিতা চাই। কর্মক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান শ্রম মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। কোনো টেন্ডার কিংবা অনুমতি ছাড়াই কাটা হয়েছে জাতীয় কিডনি ইনস্টিটিউটের 30 বছর বয়সী মেহগনি গাছ। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও একজন উপপরিচালকের অনুমতিতে এই গাছ কাটে আউটসোর্সিং ক্লিনার রফিক। এ বিষয়ে থানার মামলা করেছে ইনস্টিটিউট প্রশাসন। আউটসোর্সিং নিয়োগে বলয় তৈরি করে কেনাকাটা সহ এমন অসংখ্য কাজ করেন বলে অভিযোগ হাসপাতাল সংশ্লিষ্টদের। হাসান আল মাহমুদের রিপোর্ট। 30 বছর বয়সী মেহগনি গাছের এ গুড়িগুলো জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালের। শনিবার বিকেলে অনেকটা লোকচক্ষুর আড়ালে কেটে ট্রাকে তোলার আগ মুহূর্তে জানতে পেরে আটকে দেন নিরাপত্তা কর্মীরা। গাছ কাটা শ্রমিকরা জানান, আউটসোর্সিং পরিচ্ছন্নতা কর্মী রফিক লোক ডেকে গাছ কাটে, তবে সরকারি প্রতিষ্ঠানে গাছ কাটার ছিল না কোনো অনুমতি। হাসপাতাল এলাকায় গেলে পাওয়া যায় না রফিককে, তবে প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মীরা জানান প্রশাসনিক কর্মকর্তাই নির্দেশ দিয়েছিল তাকে। যে ময়লার যে রফিক ছিল ওনাকে দেখাই দিছে যে ইনি গাছ কাটতে বলছে আমাদের। এখন ওনাকে যখন বলা হয়েছে তখন আপনি গাছ কাটলেন কেন, কার পারমিশনে কাটছেন, তখন উনি বলতেছে যে আমাকে ওর স্যার পারমিশন দিচ্ছে। তো রফিককে জিজ্ঞেস করলাম, তো তোমার এই গাছ কাটার অনুমতি দিচ্ছে কে? বলল যে আমি তো অনুমতি কি আমাদের প্রশাসনিক কর্মকর্তা মিজান স্যার। এ বিষয়ে কিছুই জানেন না হাসপাতালটির সার্বক্ষণিক দায়িত্ব পালন করা আবাসিক সার্জনও। জানান তাৎক্ষণিক হাসপাতালের উপপরিচালককে জানালেও ব্যবস্থা নেননি তিনি। গাছের ডাল কাটা বা এই কাটার জন্য যে আমাদের টাকা দিতে হবে, কারণ ওইটাতে তো ট্রাক ভাড়া দিতে হবে, বা ট্রাক কেনই আসবে গাছের ডাল কাটতে হলে, তো ফান্ড পাবে কোত্থেকে? তো জিনিসটার মধ্যে কিছু ফিশি ব্যাপার ছিল। তবে হাসপাতালের একটি গাছ করাত দিয়ে দিনের বেলা কেটে নিয়ে যাওয়াকে নিরাপত্তা ত্রুটি হিসেবে দেখছেন শিক্ষকরা। এটা তো অনেক বড় সিকিউরিটি ইস্যু অবশ্যই, কারণ একটা হাসপাতালের মধ্যে একটা সরকারি ভবনের ভিতরে একটা ট্রাক নিয়ে এসে গাছ কেটে নেওয়া যেত, অনেক বড় ইস্যু এটা। হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা ক্যামেরায় কথা না বললেও জানান প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে হাসপাতালের উপপরিচালক গাছ কাটার সঙ্গে জড়িত ছিলেন। একই সঙ্গে বিধি ভেঙে কারো সঙ্গে আলোচনা ছাড়াই আউটসোর্সিং নিয়োগ, টেন্ডার আহ্বান সহ একাধিক অভিযোগ উপপরিচালকের বিরুদ্ধে। তবে এসব বিষয়ে আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন তিনি। এ বিষয়ে সোমবার স্থানীয় থানায় মামলা করে হাসপাতাল প্রশাসন। সোমবার পুলিশ গিয়ে তদন্ত করে হাসপাতালে। তবে পরিচালক বলেন, বিকেলে যখন লোকজন কম ছিল তখনই গাছটি কাটা হচ্ছিল। মামলার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং তারা গাছ নিয়ে যেতে পারেনি। এই ঘটনা জানার পরপরই আমরা থানার ওসি সাহেবের সঙ্গে কথা হয়, আমরা ওখানে
মামলা করে দিয়েছি, ইন্টারনালি তদন্ত কমিটি করা হয়ে গেছে এবং কমিটি কাজ শুরু করে দিয়েছে। হাসপাতালের অভ্যন্তরে কোনো সম্পদ এভাবে কাটাকে নিরাপত্তা ত্রুটি হিসেবে দেখছেন পরিচালকও। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। খাগড়াছড়ির রামগড় উপজেলার মাহবুবনগর এলাকায় বাস রাস্তার পাশে খাদে পড়ে অন্তত 9 জন যাত্রী আহত হয়েছেন। সকালে শান্তি বাসের পরিবহনের বাসটি ঢাকা ছেড়ে খাগড়াছড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয় জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনার পরেই পালিয়ে গেছে চালক। 5:15 থেকে ড্রাইভার ঘুমেছিল, পরে নিয়ন্ত্রণ হারায় খাদে পড়ে যায় আর কি। আমার বাসাটা এখানে বিকট আওয়াজ হলো, হওয়ার লগে লগে আমি বাড়ি থেকে দৌড়ে আসছি, আসে দেখি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা হোসনাবাদ সীমান্তে 882 নং মেইন পিলার দিয়ে পুশিন করে বিএসএফ। এদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী ও 3 জন শিশু। স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি রংপুর 61 ব্যাটালিয়নের বাউরা নবীনগর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। উভয় সীমান্তে বিজিবি আর বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। জয়পুরহাট পৌরসভার বেহাল সড়কগুলোর যেন দুর্ভোগের আরেক নাম। দীর্ঘদিন সংস্কার না করায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতেই দেখা দেয় ভোগান্তি, বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। আর বরাবরের মতো আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 1975 সালের 8 জানুয়ারি 20.72 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে যাত্রা শুরু করে জয়পুরহাট পৌরসভা। 1991 সালে 19 জুন এটি প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো হয়ে ওঠেনি। দীর্ঘ 20 বছর ধরে শহরের 0 পয়েন্ট, বৈরাগীর মোড়, চিত্রা রোড, দেবীপুর সহ বিভিন্ন এলাকার সড়কগুলো সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ। এর ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। নাগরিক সেবা নিয়ে ক্ষুব্ধ পৌরবাসী দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এই রাস্তা দিয়ে মনে করেন আসা যাওয়া এত কষ্ট, হুন্ডা তো বরাবর অ্যাক্সিডেন্ট হচ্ছে, করে যায়। রাস্তা তো নয় যেন মরণ ফাঁদ। এটা কি পৌরসভার রাস্তা হলো? আমরা যাবো কেমনে? আমি লজ্জাবোধ করছি যে আমার বাসার সামনে সর্বোপরি আমার যে এলাকার লোকজনেরা দুর্ভোগের মধ্যে রাত দিন কাটাচ্ছে। বিশেষ করে বাইরে থেকে যে গাড়িগুলো আসে তারা তো বোঝে না যে এই রাস্তার এই অবস্থা। তারা যখন আসে তারাও কিন্তু এখানে এসে অনেক সময় আটকে যায় এবং দুর্ভোগের শিকার হয়। সকালবেলা আমরা কাজে আসতে পারি না, গাড়ি ঘোড়া যেতে পারে না। এই রাস্তাটা অত সব রাস্তা আছে, আর আমার এই রাস্তাটা হয় না কেন? 10 বছর যাবত আমরা এই পরিভোগ করতেছি। বিগত 10 বছর আগের জেলা মেম্বার, চেয়ারম্যান, পৌরসভাদের দায়িত্বে ছিলেন, তারা কোনো উদ্যোগ নেয়নি। জনগণের দুর্ভোগ লাঘবে পৌরসভার প্রশাসক আবারও দ্রুত সড়ক সংস্কারের দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যেই অনেকগুলো টেন্ডার সম্পন্ন হয়েছে এবং কাজ চলমান রয়েছে, যেগুলো আপনারা দেখছেন। এবং এই আমাদের যে কেন্দ্রীয় মসজিদ থেকে দেবীপুরের যে রাস্তাটা, সেটাও আমরা লাইভে দিয়েছি এবং আমরা টেন্ডার কার্যক্রম আমাদের খুব দ্রুতই সম্পন্ন হবে। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় চরম ক্ষুব্ধ রয়েছেন স্থানীয়রা এবং তারা দ্রুত সমাধানের দাবি করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের মধুপুরে রাতের আধারে কৃষক মোহাম্মদ ময়জউদ্দিনের প্রায় 4000 আনারস কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় 4 লাখ টাকার ক্ষতির মুখে তিনি। ঋণের টাকায় করা বাগান নষ্ট হয়ে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন এই চাষি। পুলিশ জানিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আর সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইলের মধুপুর গুবদিয়া এলাকার আনারস চাষি মোহাম্মদ ময়জউদ্দিন। তার বাগানের প্রায় 4000 আনারস কেটে ফেলেছেন দুর্বৃত্তরা। এতে প্রায় 4 লাখ টাকার লোকসানের মুখে পড়েছেন তিনি। 3 বছর আগে ঋণ করে 5000 ক্যালেন্ডার জাতের আনারস চাষ করেন ময়জউদ্দিন। ভালো ফলন আসার পর বাজারে তোলার আগে দুর্বৃত্তরা তার বাগান ধ্বংস করে দেয়। গত বুধবার সকালে ক্ষেতের আনারস কাটা দেখে স্থানীয়রা খবর দিলে হতবাক হয়ে যান চাষি ময়জউদ্দিন। বাগানের এমন দুর্দশা দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। 4-5 হাজার ফলের মতো মনে করি কাইটা ফেলাইছে। এইটা আমি
দেওয়াকে রাইনা দেখাইলাম গ্রামবাসীরা দেখলো দেখে হাইরা করলো এটা বিচার হবো। প্রচুর ক্ষতি হয়েছে 3 বছরের ফল এটার নির্ভর করে ঋণ করছে ব্যাংকের তো নেই কিটা দিব কেউ তুই নিজেই বোঝো না। আনারগুলা কোবাই কে যেন কে বা কারা কোবাই কাইটা রাইখা গেছে। কালকে 10টার সময় খবর পেয়েছে বাগানে দেখা যাওয়া করে সাদা করে দিছি। মানে সরতে আমি তার সাথে না পাইরা ওই তার ফসলের সাথে করে দিছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকার কথা জানিয়েছেন কৃষি বিভাগ, আর পুলিশ বলছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা আমাদের কৃষক ভাইদের সর্বাত্মক চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আমরা অভিযোগ পাইছি কে বা কাহারা করছে আমরা তো দেখি সন্দেহতির একজনের উপরে আছে, তাকে অ্যারেস্ট করলে বা অভিযোগ আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিব। অপরাধীকে খুঁজে বের করে বিচারের আওতায় দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।